আজ আমি যেই ঘটনাটা আপনাদেরকে এখন বলতে চলেছি, সেই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তিনি ইন্ডিয়ার একটি লিডিং নিউজ চ্যানেলে দীর্ঘ 17 বছর সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ওনার অফিস ছিল মুম্বাইতে এবং সেখানেই কিন্তু উনি একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। উনি যে ঘটনাটা পাঠিয়েছেন সেটা কিন্তু কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো ফ্ল্যাটে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে সেটা কিন্তু নয়। উনি একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেটা উনি কিছুটা হলেও চাক্ষুষ করেছিলেন। উনি জানিয়েছেন যে ওনার এই দীর্ঘ কেরিয়ারে ওনার সাথে 2-3টে এমন ঘটনাও ঘটেছে যেগুলোকে কোনোভাবেই কিন্তু উনি ব্যাখ্যা করতে পারেনি। মানে এমনও হয়েছে যে ওনার মনে হয়েছে আজকেই মনে হয় শেষ, সব কিছু শেষ হয়ে যাবে, আজকে হয়তো আমার মানে একদম লাস্ট দিন, আজকের পরে আমি হয়তো আর বেঁচেই থাকবো না। কিন্তু সেই জায়গা থেকেও অদ্ভুতভাবে উনি কিন্তু বেরিয়ে এসেছেন। কিন্তু এর সূত্রপাত কোথায় আর কোন ভয়ঙ্কর অভিজ্ঞতা উনি শেয়ার করেছে সেটা যদি জানতে হয়, তাহলে আপনাদেরকে আমাদের চ্যানেলের পুরো এপিসোডটা শুনতে হবে। আশা করছি ভীষণ ভালো লাগবে এবং এমন একজনের কথা আমি আজকে আপনাদের বলবো, তার জীবনের কথা যদি আপনারা শোনেন না, আপনারা শিউরে উঠবেন যে এরকমও হয়, এতটা কষ্ট কোনো মানুষ পেতে পারে। কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। এটুকুই বলার ছিল। এবারে চলুন সরাসরি চলে যাই আজকের মূল ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা আমাকে ভারতীদি লিখে পাঠিয়েছেন। ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা কলকাতাতে, কিন্তু উনি যখন মাস কমিউনিকেশন নিয়ে পড়াশুনো করেন, তারপরে আরও কিছু হায়ার স্টাডিজের জন্য উনি মুম্বাই যান এবং সেখানে যখন ওনার পড়াশুনো প্রায় কমপ্লিট, সেই সময় কিন্তু উনি একটা নিউজ চ্যানেলের পক্ষ থেকে একটা কাজের অফার পান। সেই কাজটা উনি কিছুদিন করেন এবং তারপরে, আমি আর নামটা এখানে মেনশন করছি না, ইন্ডিয়ার একটা লিডিং নিউজ চ্যানেলে উনি সাংবাদিক হিসেবে জয়েন করেন এবং সেখানে উনি দীর্ঘ 17 বছর কাজ করেছেন। তো পুরো এই 17 বছরের মধ্যে প্রায় 12 বছর উনি কিন্তু ফিল্ডেই কাজ করেছেন এবং উনি জানিয়েছেন যে ওনার ফিল্ডে কাজ করতে ভীষণ ভালো লাগতো। এবং উনি একজন এমন মানুষ যার সাথে উনি নিজে লিখেছেন যে আমি জানি না, আমি যদি কারোর সাথে 2-3 মিনিট কথা বলি, সেই মানুষটা আমাকে খুব আপন করে নেয়। এটা হয়তো আমার সৌভাগ্য যে সেই মানুষগুলোর সাথে আমি খুব সুন্দরভাবে মিশে যেতে পারি এবং তারাও আমার সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তো উনি জানিয়েছেন যে মুম্বাইতে উনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেটা একটা বিশাল বড় কমপ্লেক্স এবং সেখানকারই একটা 1 BHK উনি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখান থেকে কিছুটা দূরেই ছিল ওনার অফিস। যেহেতু উনি সাংবাদিক হিসেবে কাজ করতেন, তো সেই জন্য অনেক সময় এরকম হতো যে ওনার কাজের টাইমিংয়ের কোনো ফিক্স থাকতো না। তো কাজের জগতেই ভারতীদির সাথে ওনার হাজব্যান্ডের আলাপ হয় এবং সেখানেই ওনাদের একে অপরের সাথে বন্ধুত্ব হয় এবং পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণতি পায়। ওনাদের যেখানে কাজ ছিল তার পাশেই একটা জায়গায় একটা ছোট্ট ক্যাফে ছিল। তো ভারতীদি এবং ওনার হাজব্যান্ড, তখন তো হাজব্যান্ড হয়নি, তখন বয়ফ্রেন্ড ছিল, তো ওনারা দুজনে ওই ক্যাফেতে মাঝে মধ্যেই যেতেন, কারণ কাজের প্রচণ্ড প্রেশার ছিল এবং ওই যে বললাম বিভিন্ন সময় ওনাদের কাজ পড়তো, সেই কারণে ওনারা ওই ক্যাফেতে মাঝে মধ্যে গল্প করতেন, সময় কাটাতেন, তারপরে যে যার মতো বাড়ি চলে যেত। এবং ওই ক্যাফেটা কিন্তু ওই একসাথে মানে 12-13 জন ম্যাক্সিমাম বসতে পারে, খুব যে বড় ক্যাফে তা নয়, কিন্তু ছোট্ট কোজি একটা সুন্দর ক্যাফে, ভিতরটা খুব সুন্দর করে সাজানো। এবং ওই ক্যাফেটা যিনি চালাতেন, যিনি ওনার ছিলেন, ওনার আসল নামটা উনি এখানে উল্লেখ করেনি। ওই ক্যাফেটা আজও মুম্বাইতে রয়েছে, তো ওনার একটা নাম উনি দিয়েছেন, কিন্তু এই নামটা কিন্তু ওনার আসল নাম না, সেটা হচ্ছে সুমি।
তো আমি এই ঘটনাটা বলার ক্ষেত্রে ওনাকে সুমি বলেই সম্বোধন করছি। তো সুমি ম্যাডাম ওই ক্যাফেটা চালাতেন, এবং যেহেতু মাঝে মধ্যেই ভারতীদি ওই ক্যাফেতে যেতেন, তো সেই জন্য সুমি ম্যাডামের সাথেই ভারতীদির কিন্তু একটা বেশ ভালো আলাপ পরিচয় হয়ে গেছিল। এবং ওই ক্যাফেতে শুধুমাত্র উনি যে ওনার বয়ফ্রেন্ডের সাথে যেতেন তা নয়, ওনারা কখনো কখনো আরও ওনার যারা ফেলো সাংবাদিক ছিল তাদের সাথেও অনেক সময় উনি ওই ক্যাফেতে যেতেন, কফি খেতেন, আড্ডা মারতেন, এইরকম। তো উনি মাঝে মধ্যেই লক্ষ্য করতেন যে ওই ক্যাফের যিনি ওনার সুমি ম্যাডাম, তিনি অনেকগুলো মালা পরে থাকতেন, মানে বিটসের যে মালাগুলো হয় না, ওরকম 4-5টা উনি পরে থাকতেন। দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের বিটসের হার পরতে অনেকেই পছন্দ করেন, এবং অনেকে নিজেদের আউটফিট অনুযায়ী মানানসই এরকম অ্যাক্সেসরিজ পরেই থাকেন। কিন্তু ভারতীদি লক্ষ্য করতেন যে ওই 4টে মালা উনি অলওয়েজ পরে থাকতেন, কখনো চেঞ্জ হতো না। তাতে উনি যে আউটফিটই পরুন, কখনো কোনো দিন শাড়ি পরলেও ওই বিটসের মালাগুলো থাকতো, কখনো উনি অন্য ওয়েস্টার্ন ড্রেস পরলেও সেগুলোই থাকতো। তো উনি না ভাবতেন মনে মনে যে একবার জিজ্ঞেস করবো, এত সুন্দর মালাগুলো এর আগে কখনো কোথাও দেখিনি। মানে উনিও এই ধরনের অ্যাক্সেসরিজ খুব পছন্দ করেন, বাট উনি এর আগে এইরকম টাইপের হার কখনো দেখেননি। তো ওনার মনে বারবারই প্রশ্ন জাগতো, কিন্তু কখনোই না ওই কোশ্চেনটা করা হতো না, কারণ নয় ক্যাফে বিজি থাকতো, নাহলে ওনারা বিজি থাকতেন, এরকম করে। তো একবার কি হয়, মুম্বাইতে খুব বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, আর মুম্বাইয়ের বর্ষা হলে তো জানেন প্রচণ্ড বৃষ্টি। তো সেদিন ওনার অফ ডে ছিল, এবং সারাদিন একা একা উনি বাড়িতেই থাকতেন, এবং ওই সময় ওনার বয়ফ্রেন্ড আবার তার কোনো একজন আত্মীয় অসুস্থ ছিল, তাকে দেখতে গেছিলো। তো উনি সারাদিন বাড়িতে বসে খুব বোর হয়েছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো ওখান থেকে উনি ওনার ফ্ল্যাট থেকেই ছাতা নিয়ে বেশ 10-15 মিনিট মতো হেঁটে আসতে হয় ওনার ফ্ল্যাট থেকে ওই ক্যাফেটা। তো উনি হেঁটে হেঁটে ওই ক্যাফেতে আসেন, এবং যখন ওই ক্যাফেতে উনি এসেছেন তখন কিন্তু বেশ অনেকটা সন্ধে গড়িয়ে গেছে, মানে ওই 8:30-9:45 হবে, আর সেদিন খুব বৃষ্টি হচ্ছে। এবার স্বভাবতই ওই ক্যাফে মোটামুটি ফাঁকা, ওই 3-4 জন মতো ক্যাফেতে রয়েছে, এবং উনি মনে মনে ভাবছেন যে এই 3-4 জন যদি বেরিয়ে যায়, তারপরে আশা করে আর নতুন কেউ ঢুকবেন, এবং আমি ক্যাফেটা বন্ধ করে বাড়ি চলে যাব। তো এরকম উনি একটা ভাবনা চিন্তা করছেন সুমি ম্যাডাম, ঠিক সেই টাইমেই ইনি ঢুকেছে, ভারতীদি ঢুকেছে। তো ভারতীদিকে দেখে তো উনি একগাল হাসি, বলছে যে আমি তো ভাবলাম আজকে আর কেউ আসবে না, তো ভালোই হলো তুমি এসছো, তোমার কথাও ভাবছিলাম। তো বলছে হ্যাঁ, আমার আসলে খুব কফি খেতে ইচ্ছে করলো, আর আপনি তো জানেনই আমার এই ক্যাফেটা বেস্ট লাগে। এর থেকেও অনেক বড় বড় লাক্সারি পশ ক্যাফে রয়েছে, কিন্তু ওই ক্যাফেটা ওনার খুব ভালো লাগে। বিশেষত এই ভদ্রমহিলার ব্যবহার এত ভালো। উনি আর ওনার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন, কিন্তু মানে সমস্ত কফি বানানো থেকে শুরু করে ওখানে অনেক রকমের পেস্ট্রি পাওয়া যায়, সেগুলো সব উনি নিজে হাতে বানান। তো বললো যে আমার তো আজকে অফ ডে ছিল, তো আমি ভাবলাম যে একবার এখানেই চলে আসি। তো এই ভাবতে ভাবতেই অনেকটা দেরি হয়ে গেল। বললো ভালো করেছো। তো উনি যে কফিটা অর্ডার করেন, উনি ওই কফিটাই অলওয়েজ অর্ডার করেন। তো তখন উনি বলছেন যে আমার জানো তো আজকে একটা স্পেশাল ব্রেড বানিয়েছিলাম, তো তোমাকে আমি একটা ট্রাই করতে দিচ্ছি। এটা আমি তোমার থেকে টাকা নেব না, আমি জাস্ট বানিয়ে আমি 2-3 জনকেই আমি নিজে ট্রাই করেছি, আমার তো ভালোই লেগেছে। আমি নতুন এই প্রোডাক্টটা তাহলে ক্যাফেতে রাখবো, তাই আমি ভাবলাম তোমাকেও আমি টেস্ট করাতে দিই, তো তুমি আমাকে খেয়ে বলো কেমন হয়েছে। তো উনি টেস্ট করে ওনার বেশ ভালো লেগেছে, উনি ফিডব্যাক দিয়েছে যে হ্যাঁ, এটা তুমি রাখতেই পারো ক্যাফেতে, খুব ভালো চলবে, খুব ভালো কাস্টমার ফিডব্যাক পাবে, এরকম টুকটাক কথা হচ্ছে। এবং যেহেতু সেদিন উনিও খুব লাইট মুডে ছিল, ক্যাফেটাও খুব একটা ভিড় নেই, ওই 2-3 জন রয়েছে। তো তখন এই সুযোগে ভারতীদি হঠাৎ করেই সুমিদিকে বলছে যে আমি না একটা জিনিস ভাবি, আপনাকে জিজ্ঞেস করব, কিন্তু নয় আপনি বিজি থাকেন, নয় আমি বিজি থাকি, বাট আমার মনে প্রশ্নটা অনেকবারই এসেছে, বাট আপনাকে বলা হয়নি। তো তখন ভারতীদি বলছে কি প্রশ্ন? তো তখন উনি বলছে যে আচ্ছা, আপনি এই মালাগুলো যে পরে থাকেন, এই বিটসের যে হারগুলি, এটা আপনি কোথা থেকে কিনেছেন? আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি এইরকম ডিজাইন বা এইরকম বিটস আমি এর আগে দেখিনি কোথাও। তো তখন না মানে দেখছে যে ওই ভদ্রমহিলার একটু চোখমুখটা কীরকম যেন একটু চেঞ্জ হয়ে গেল, এবং উনি ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছেন, বলছে এটা এমন কিছু না, এটা জাস্ট আমি এমনি পরে থাকি, এটা আমার মনেও নেই আমি কোথা থেকে কিনেছি। তখন বলছে না আপনি আমি লক্ষ্য করেছি আপনি এটা সব আউটফিটের সাথে এই 4টেই পরেন।
তো আমি কিন্তু আপনাকে বহুদিন থেকে এটা পরে থাকতে দেখছি, এবং আমার সবসময় এটা যখনই আমার চোখ যে আমার এটা কোশ্চেন আসে যে আপনি এটা কোথা থেকে কিনেছেন। তো আজকে আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে একটুখানি প্লিজ মনে করে বলবেন যেটা আপনি কোথা থেকে কিনেছেন, আমার খুব ভালো লেগেছে, আমি একটা কিনবো এরকম। তো যতই ওনাকে ওই বিটসের মালার কথা জিজ্ঞেস করছে, ততই সুমি ম্যাডাম ব্যাপারটাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। তো তারপরে যখন কয়েকটা কথার পরে ভারতীদি বলছে যে প্লিজ বলুন না আমাকে, আমার খুব ভালো লেগেছে, এটা কি খুব এক্সপেন্সিভ? হয়তো আমি তাহলে কিনতে পারবো না এখন, কিন্তু আমি একবার মানে দেখতে চাই যে কোথায় পাওয়া যায়। তো তখন ভারতীদি বলছে যে এইগুলো কি আমি কোথা থেকে নিয়েছি এটা না এভাবে বলা যাবে না, কারণ এগুলো সাধারণ কোনো বিটসের মালা নয়, এটা আমি একজন আমাকে দিয়েছে, আমি সেটা পরে আছে এবং এটা আমাকে পরে থাকতে বলেছে, এবং আপনি ঠিকই অবজার্ভ করেছেন, আমি এটা সবসময় পরে থাকি, সমস্ত আউটফিটের সাথে পরে থাকি, ইভেন আমি বাড়িতেও এটা পরে থাকি, আমি কোনো খুলি না। তো তখনও একটু খটকা লাগে যে এরকম 4টে বিটসের মালা পরে ভদ্রমহিলা বাড়িতে শোন, বাড়িতে থাকে, মানে সারাক্ষণ পরে থাকে 24 ঘন্টা, কেন? তো যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, কারণ যেহেতু উনিও সেদিন একটু লাইট মুডে ছিল, তো উনি জিজ্ঞেস করেছে যে কেন বলুন তো আপনি এটা পরে থাকে, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমাকে বলতে পারেন। তো এটা শুনে সুমি ম্যাডাম বলছে যে এটা আমি কেন পরে থাকি বা কী জিনিস সেটা যদি আমি বলি আপনাকে, আপনি বুঝবেন না, কিন্তু এটা আমাকে বলতে গেলে আমাকে অনেক পিছিয়ে যেতে হবে, আপনাকে আমার জীবনের গল্প শুনতে হবে, আপনার কেন অত সময় আছে? আমারও এই ক্যাফে বন্ধ করবো, আবার বাড়িতে গিয়ে আমার ক্যাফের জন্য পেস্ট্রি শিট বানাতে হবে, অনেক কাজ থাকে। তো তখন সুমিতি বলছে যে ও সরি, আমি আপনার পার্সোনাল বিষয়টায় হয়তো হস্তক্ষেপ করে ফেললাম, না না ঠিক আছে, আপনার তো কাজ আছে, আমার না হয় বাড়িতে গিয়ে কাজ নেই, আমি একটু গল্পের বই পড়বো, একটু হালকা ডিনার করে শুয়ে পড়বো। তো তখন সুমিতি ম্যাডাম বলছে যে আপনি যদি শুনতে চান আমি আপনাকে বলতে পারি, আপনি তো সাংবাদিক, আপনারা অনেক কাজ করেছেন, কাজের জন্য অনেক জায়গায় গেছেন, অনেক মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু আপনি যদি আমার জীবনের ঘটনা শোনেন, আপনি মানে আপনাকে যদি একটা খবরে মানে প্রতিবেদন লিখতে হয় বা বলতে হয়, তাহলে আপনার হয়তো সারাদিন চলে যাবে। এবার এই কথাটা যে মুহূর্তে বলেছে, সে মুহূর্তে কিন্তু ভারতীদির প্রচণ্ড একটা অবাক লাগে যে মানুষটা কি বলছে, এবং উনি প্রচণ্ড ইনকুইজিটিভ মাইন্ড, উনি নিজেই লিখেছেন যে আমি প্রচণ্ড ইনকুইজিটিভ, এবং যেহেতু আমি এত বছর ধরে এই পেশার সাথে যুক্ত ছিলাম, এখন আমি ওই পেশার সাথে যুক্ত নই, আমার নিজস্ব একটা বুটিক আছে, কিন্তু স্টিল আমি এগুলো শুনলে বা কোথাও কিছু একটা যদি আমার কানে আসে, আমি যতক্ষণ না বিষয়টা সম্পর্কে পুরোটা জানছি, আমার কিন্তু কিউরিয়াসিটি যায় না। এবার ওনার সামনেই যখন সুমিদি কথাটা বলেছে, তখন না ওনার ইন্টারেস্টটা মানে আরও দ্বিগুণ হয়ে গেছে। উনি বলছে যে প্লিজ আপনি আমাকে বলুন, আপনার জীবনের কথা আমি শুনতে চাই, আপনার যদি সময় থাকে, আমার পুরো সারা রাত সময় আছে। তো ততক্ষণে ক্যাফে ফাঁকা হয়ে গেছে। তো তখন সুমিদি বলছে যে দাঁড়ান, আমি একটা ট্রিট নিয়ে আসি, এবং এই ট্রিটটা কিন্তু আমার তরফ থেকে, আমার জীবনের গল্প শোনার জন্য। তো এই বলে ভদ্রমহিলা ভিতরে যায়, এবং ভিতর থেকে 2 কাপ কফি আর 2টো গরম প্যাটিস নিয়ে উনি চলে আসেন, এবং এসে সামনে টেবিলে রাখেন, এবং উনি উল্টো দিকে চেয়ারটায় বসেন। উনি তখন বলছে যে আমি আপনাকে যেগুলো বলবো, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, কিন্তু আমার এই জীবনটা আপনি যে আমাকে দেখছেন, যখন আমি আপনাকে এগুলো বলা শুরু করবো, আমি জানি না আপনি রিলেট করতে পারবেন কি না। তো প্রথমেই ওই সুমি ম্যাডাম বলে যে আচ্ছা, আপনি যে আমাকে দেখছেন, আমি যে আপনার পাশে অপোজিটে বসে আছি, আপনার আমাকে দেখে কি মনে হয়? তো এই কথাটা যখন বলেছে, তখন না ভারতীদের একটু মানে উদ্ভট লাগে যে এটা আবার কি, ওনাকে দেখে আমার কি মনে হবে। তো যথারীতি উনি বলেছেন যে আপনাকে দেখে একজন খুব ডিগনিফাইড, আপনি নিজে একা হাতে একটা ক্যাফে সামলাচ্ছেন, এত সুন্দর করে, মানে ওই যে ক্যাফের যে ভিতরটা, সেটা কিন্তু সম্পূর্ণ ওনার নিজে হাতে মানে পুরো ডেকোরেশন করা, রং থেকে শুরু করে যা যা কাজকর্ম করা রয়েছে, যা যা জিনিসপত্র লাগানো, সেগুলো সমস্ত ওনার হাতে তৈরি করে বানিয়ে পুরো ইন্টেরিয়রটা ওনার নিজে হাতে করা। ইভেন ক্যাবিনেটগুলোও নাকি উনি নিজে হাতে বানিয়েছেন। বলছে আমার আপনাকে দেখি এটাই মনে হয়, আপনার প্রতি আমার একটা অদ্ভুত রকমের একটা রেসপেক্ট কাজ করে যে আপনি একজন ভদ্রমহিলা একা হাতে এটা করেছেন। তখন না উনি কফি খেতে খেতে হাসছে। উনি বলছে যে আজকে আপনি আমার সম্পর্কে জানেন না, তো তাই আপনি এই কথাটা বললেন। তখন বলছে না না, আমি জানার জন্য বলছি না, আমি আপনাকে যেটা দেখছি তার ভিত্তিতে আমি আপনাকে বললাম, এবং এটা কিন্তু সত্যি কথা, আমি আপনাকে সত্যি খুব শ্রদ্ধা করি। তো তখন বলছে আচ্ছা, আমাকে দেখে কি আজকের ডেটে আপনার মনে হচ্ছে যে আমি আপনার অপোজিটে বসে রয়েছি, এই আমাকে একটা সময়
দিল্লির কাছে একটি রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছিল। এবার এই কথাটা যখন ভারতীদি শোনে উনি হতভম্ব হয়ে যান, যে ভদ্রমহিলা কি বলছে, যে একটা মুম্বাই যাই হোক ছোট ক্যাফে হলেও উনি একটা ক্যাফের মানে ওনার তো ব্যাপারই আলাদা, সে বলছে ওনাকে নাকি দিল্লির কাছে কোনো রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছিল। তখন উনি বলছেন কি বলছেন আপনি এসব? বলছে শুনুন তাহলে, মানে সুমিদির মায়ের কথা থেকে শুরু করি। সুমিদির মা একটা খুব গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন। তো গরিব পরিবার ছিল, বাড়ি যা হয় আর কি দিল্লির কাছের কোনো একটা জায়গা। তো সেখানে তখনও মানে সমাজটা এমন ছিল যে মেয়েদের খুব বেশি পড়াশুনো করার দরকার নেই, মেয়েদের তো সেই বিয়েই হয়ে যাবে, এরকম একটা মানসিকতা, এবং তার মধ্যে আবার একদম নিম্নবিত্ত পরিবার। তো তারা হঠাৎ করেই দেখে শুনে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় সুমিদির মায়ের। এবার সুমিদির মা ছোটবেলা থেকেই কিন্তু একটা জিনিস বুঝেছিলেন, যে এই অভাব অনটন দুঃখ কষ্ট দেখে উনি বুঝেছিলেন যে কিছু হোক না হোক আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, রোজগার করতে হবে। তো ওনার খুব ইচ্ছে ছিল যে উনি নার্সিং ট্রেনিং করবেন। তো উনি নার্সিং ট্রেনিংয়ে বাড়ি থেকে ঝগড়া অশান্তি করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা ধার করে উনি নার্সিং কলেজে ভর্তিও হয়েছিলেন। কিন্তু বাড়ির লোক তার এমন ছিল যে তারা ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে দেখেনি। তারা ভাবছে যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে। তো কোনো রকমে একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। এবং যখন বিয়েটা দেয় তখন সুমিদির মায়ের যার সাথে বিয়ে হয়েছে অর্থাৎ সুমিদির বাবা, তিনি কিন্তু একটা জায়গায় চাকরি করতেন, মানে একেবারে যে খারাপ দেখে বিয়ে দিয়েছিল সেরকম নয়। এবার সেখানে বিয়ে দিয়ে দেয়, এবং বিয়ে দেওয়ার পরেও সুমিদির মা কিন্তু নার্সিংয়ের যে কলেজ সেখানে উনি পড়াশুনো কন্টিনিউ করেছেন। এবার তার কিছু বছর পরে সুমিদি জন্মায়। এবার সুমিদি জন্মানোর পরের কিছুদিন পর থেকেই মানে সুমিদির মায়ের সাথে সুমিদির বাবার একটা খুব ঘোরতর একটা সমস্যা দেখা দেয়। মানে বনামনি হচ্ছে না, সুমিদির বাবা হঠাৎ করেই ড্রিঙ্ক করা শুরু করেন। মানে উনি নেশা করে আসতেন এবং এসে বউকে মারধর করতেন। এবার সুমিদির মা সারাদিনে খেটে পিটে এসে সে মানে প্রতিদিনই তাকে বরের হাতে মারধর খেতে হচ্ছে। এবার একটা মেয়ে যে সারাদিনে কাজ করছে, তার একটা স্বাধীন চেতা মনোভাব রয়েছে, সে নিজের জীবনটাকে একটু ভালো করে গুছিয়ে নিতে চায়। তো সেরকম একটা মেয়ের পক্ষে তো বরের হাতে পড়ে পড়ে মার খাওয়াটা তো তার কাছে তো অ্যাকসেপ্টেবল হবেই না, তাই না? যে কেউ প্রতিবাদ করবেই, উনিও প্রতিবাদ করেন। এবার এই প্রতিবাদ যেই উনি করেছেন তখন দেখছে যে না, এ আবার তো মানে মার খাওয়ার মেয়ে নয়, তো চলো একে ডিভোর্স দিয়ে দাও। তো ওই সময় ওনার তখন বয়স অনেকটাই কম সুমিদির আর কি। তো ওনার সাথে মানে ওনার মায়ের সাথে ওনার বাবার ডিভোর্স হয়েছে। এবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে উনি তো নার্স হিসেবে কাজে জয়েন করে নিয়েছেন তখন, তো ওনার মা আলাদা থাকছিলেন মেয়েকে নিয়ে। বেশ কয়েক বছর উনি আলাদা থাকেন, এবং তারপরে সুমিদির মায়ের সাথে একটা ভদ্রলোকের আলাপ হয়। তো সেই ভদ্রলোকের যখন আলাপ হয়েছে, তো আলাপ হওয়ার পরে ওনাদের মধ্যে একটা বন্ধুত্ব, একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। এবং সেই লোকটা সুমিদির মাকে বলে যে সে নাকি সুমিদির মাকে খুব ভালোবাসে এবং সুমিদিকেও ভালোবাসে। সে সুমিদির মাকে তার মেয়ে সমেত মানে সসম্মানে বিয়ে করতে চায়। এবার ওর মা প্রথমে নাকি ডিনাই করেছিল, কিন্তু তারপরে উনিও দেখেন যে ঠিক আছে, আমার মেয়েটারও তো একটা বাবা দরকার, একটা পরিচয় দরকার, আমি ভাবে একা একা মেয়েকে কী করেই বা মানুষ করব। তো উনি বিয়ে করে নেন, এবং বিয়ে করে ওনার বাড়িতেই মানে সুমিদি ওনার মা দুজনেই ওনার বাড়িতে চলে যায়। প্রথম কিছুদিন সব কিছু ঠিকঠাক থাকে, সুমিদির মায়ের সাথে ওই ভদ্রলোকের ভালো সম্পর্ক, সব কিছু সংসার চলছে, ঠিকঠাক চলছে। বাট কিছুদিন পর থেকে সুমিদিকে নিয়ে অশান্তি শুরু হয়। ওই মানে সুমিদির মা যাকে বিয়ে করেছিলেন, তো সেই ভদ্রলোক বলে যে তুমি তোমার মেয়েকে এই সংসারে রেখো না, তুমি বাপের বাড়িতে দিয়ে দাও। এবার সুমিদির মায়ের যে বাপের বাড়ি আর কি, তারা খুবই গরিব, আর তারা একদমই মানে সুমিদির মায়ের এই ডিসিশনকে মেনে নেয়নি। প্রথম কথা হচ্ছে ওনাকে পড়াতেই বেশি দূর চায়নি, উনি জোর করে পড়াশুনো করেছে। তারপরে এই যে ছাড়াছাড়িটা হয়ে যায়, সেটাও সুমিদির বাপের বাড়ির মানে ওনার মায়ের যে বাপের বাড়ি, তারা চায়নি। তারা বলেছিল মেনে নে, মানিয়ে নে, কেন বেকার বেকার ডিভোর্স দিতে যাবি, ঠিক আছে একটু আধটু নয় মারধর করে, তুই ব্যাপারটা মানিয়ে নে। তো তার মানে এগুলো বলা সত্ত্বেও সুমিদির মা যখন তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়, সেটা কিন্তু সুমিদির বাপের বাড়ির লোকেরা একদম মানে ভালো চোখে নেয় না। ফলে সেখানে মেয়েকে উনি রাখতে যাবেন এবং তারা রাখবে সেটা হবেও না। আর সেটা সত্যি কথা বলতে কি সুমিদির মা চান উনি।
তো উনি তখন স্বাভাবিকভাবেই বলেন যে তুমি তো সবটা জেনে শুনে বিয়ে করেছো, এবং আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম যে আমার মেয়েকে অন্য কোথাও রাখার মতো কোনো জায়গা নেই, আমাকেই ওকে রাখতে হবে। তো তুমি তো তখন বলেছিলে যে আমি ওকে নিজের মেয়ের মতোই স্নেহ ভালোবাসা দিয়ে বড় করব, তো তুমি এখন আমাকে বলছো যে আমি ওকে আমার বাপের বাড়িতে দিয়ে দেবো, এটা তো হয় না। যাই হোক, কিন্তু সেই কথায় চিড়ে ভেজেরা এটা নিয়ে অশান্তি হতেই থাকে, এবং সুমিদির কানে কিন্তু এই কথাগুলো বারংবার আসতো যে ওনাকে নিয়ে ওনার মা এবং ওনার যে দ্বিতীয় স্বামী তার মধ্যে ঝামেলা অশান্তি হচ্ছে। এবং এরপরে আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু আরও বাড়াবাড়ি লেভেলে যেতে থাকে, এবং ওই লোকটা যাকে সুমিদির মা বিয়ে করেছিল সে কিন্তু সুমিদির মায়ের থেকে প্রত্যেক মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকা দাবি করে যে আমাকে এত টাকা দিতে হবে। ওর মা সেটাও দেয়, ওর মা যে খুব বেশি রোজগার করতো তা নয়, বা যেটুকু পেতো ওনাকেই দিয়ে দিত। কিন্তু লোকটা একদম ভালো মানুষ ছিলেন না, না সে সুমিদির মাকে ভালোবাসতো না সুমিদিকে। সে কি করে, একদিন সুমিদিকে বলে যে আমি একটা জায়গায় যাচ্ছি, তো তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। তো সুমিদি তখন ছোট, খুব একটা বড় তো নয়, বাট বুঝতে পারতো, খুব ছোটও নয়, বুঝতে পারতো যে ইনি সুমিদিকে খুব একটা পছন্দ করে না, বাট স্টিল বলছে চলে গেছে। তো ওনাকে একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে একটা ভদ্রমহিলা ছিল। তো সেই ভদ্রমহিলা মানে সেটা সুমিদি দেখে যে ওনার মায়ের যে দ্বিতীয় স্বামী তাকে কিছু টাকা দেয়, এবং টাকা দেওয়ার পরে টাকাটা নিয়ে নেয় লোকটা, এবং লোকটা বলে যে তুমি এখন এখানে থাকো, আমি তোমাকে একটু পরে এসে নিয়ে যাব। এবং এটা শোনার পরে সুমিদির কিন্তু তখনই মনে হয় যে কিছু একটা গন্ডগোল হলো, মানে টাকা দিল, চলে গেল লোকটা। উনি বলেও যে আমি তোমার সাথে যাই, আমি এখানে এসছি, মা তো জানে না। বলছে না না, আমি তোমার মাকে বলে দেবো, আমি একটু পরে এসেই তোমায় নিয়ে যাবো, তুমি এখানে থাকো। এই বলে লোকটা চলে যায়, এবং সে আর ফেরে না, এবং ওই মহিলার বাড়িতেই সুমিদি রয়ে যায়। তো ওই ভদ্রমহিলা সুমিদিকে কিছুক্ষণ পরে দুটো থাপ্পড় মারে, এবং থাপ্পড় মেরে বলে যে তোর সৎ বাবা তোকে কিন্তু আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, এবং এখন থেকে আমি তোকে যা বলবো তোকে কিন্তু তাই করতে হবে। এটা শুনে সুমিদির প্রচণ্ড কান্না পায়, এবং খুব কান্নাকাটি করতে থাকে। এবং ওই ভদ্রমহিলা প্রথমে সুমিদিকে মারধর করে, তারপরে বোঝায় যে দেখ যা হবার হয়ে গেছে, তোর কিন্তু কিছু করার নেই, এবার আমি তোকে যা বলবো তোর কিন্তু তাই করতে হবে, তুই যদি আমার কথা না শুনি তাহলে কিন্তু তুই খেতেও পাবি না। এবং সুমিদি দেখছে যে ওখানে সুমিদি নয়, আরও 2-3টে মেয়ে রয়েছে, এবং সেই 2-3টে মেয়ে যখন সুমিদির সামনে আসে, সেই মেয়ে দুটো সুমিদিকে পুরো বিষয়টা খুলে বলে যে কেন সুমিদিকে আনা হয়েছে এবং কোন কাজের জন্য আনা হয়েছে। মানে তার আগে অবধি উনি কিন্তু এই রেড লাইট এরিয়া এই বিষয়ে কিছুই জানতেন না, জানার কথাও নয়। তো এগুলো যখন সুমিদি শোনে উনি রীতিমতো অবাক হয়ে যায়, এবং উনি ভাবতে পারে না যে যাকে ওনার মা বিয়ে করেছে, ভালোবেসে বিয়ে করেছে, সেই মানুষটা এতটা খারাপ। এবং প্রথম কিন্তু মানে ওই ভদ্রলোক সুমিদির সাথেও খারাপ ব্যবহার করতো না, হঠাৎ করেই কিন্তু সে জানা সুমিদিকে ওই বাড়িতে রাখতে চাইছিল না। তো সুমিদি তো খুব কান্নাকাটি করছে। তো এই মহিলা তখন বলে যে দেখ তোকে আমি 2-3 দিন সময় দিচ্ছি, কিন্তু আমি তোকে বসে খাওয়াতে পারবো না, আমি তোর সামনে, তুই দেখেছি তো আমি তোর সামনে লোকটাকে টাকা দিয়েছি, তো আমি কিন্তু আমার টাকা উসুল করব। তো ওই মহিলা সে কিন্তু সুমিদিকে যেহেতু মানে তাদের যে বিজনেস, তাদের যে কাজ, সেই কাজে যেহেতু সুমিদিকে নামাতে পারছিল না, ওনাকে দিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করাতো, এবং সুমিদি মুখ বুঝে কাজগুলো করতো, এবং সুমিদিকে শুধু একটাই বলতো যে তুমি আমাকে ওখানে পাঠিও না, তুমি আমাকে ও কাজ করতে পাঠিও না, আমি ওই কাজ করতে পারবো না, তুমি আমাকে বাকি যা বলবে আমি তাই করে দেবো। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে সুমিদির মাকে আর কি ওনার সেই দ্বিতীয় স্বামী সে এসে বলে যে তোমার মেয়ে পালিয়ে গেছে। এবার এটা বলেছিল কেন, কারণ ওখানে সুমিদির একটা বন্ধু ছিল, একটা ছেলে বন্ধু ছিল, এবং সে জাস্ট বন্ধুই ছিল, যার সাথে টুকটাক কথাবার্তা বলতো, আর সেটাই সুমিদির মায়ের খুব একটা পছন্দ ছিল না। তো সেই জন্য সুমিদির মা সুমিদিকে মাঝে মধ্যে বলতো যে তুই ছেলেটার সাথে কথা বলিস না। এবং ওনার যে দ্বিতীয় স্বামী সে সুমিদির মাকে বলে যে ওই ছেলেটার সাথেই পালিয়েছে তোমার মেয়ে। এবার সুমিদির মা ভাবছে যে একটা জলজান্ত মেয়ে, আর মেয়ে কথা বলতো জানি, কিন্তু মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, আমি মা হয়ে কিছু বুঝতে পারবো না, এটা তো হতে পারে না। ওনাকে যতই আর কি লোকটা বলার চেষ্টা করুক, বোঝানোর চেষ্টা করুক না কেন, উনি কিন্তু বুঝেছিলেন যে কিছু তো একটা ব্যাপার আছে। উনি কিন্তু ব্যাপারটা বিশ্বাস করেননি, এবং উনি খুঁজে খুঁজে, মানে ছেলেটার বাড়ি এক্স্যাক্ট উনি জানতেন না, বাট উনি খোঁজ লাগিয়ে ছেলেটার বাড়ি যায়, এবং গিয়ে যখন জিজ্ঞেস করে যে সুমি আছে বা সুমির কী ব্যাপার, সুমির সাথে তোমার লাস্ট কবে কথা হয়েছে,
তখন সেই ছেলেটা বলে, মানে সে আকাশ থেকে পড়ছে, বলছে আমি কি করে জানবো, আমার সাথে অনেক দিন কথা হয়নি। তখন সুমিদির মা বুঝতে পারে যে ওনার এই দ্বিতীয় স্বামী মিথ্যে কথা বলছে। তো এরপরে অনেক ঝামেলা অশান্তি হয়, পুলিশের দ্বারস্থ হতে হয়। তো পুলিশকে ধরে ঠরে কোনো রকমে ওই বাড়ির যে ওই মহিলা যে আর কি সুমিদিকে কিনেছিল, সে সুমিদিকে ফেরত দিতে বাধ্য হয়। এবং এরপরে অনেক অশান্তি হয়। সুমিদির মাও সুমিদিকে অনেক বকাবকি করে, বলে যে তোর জন্য আজকে আমার এরকম ঘটনা ঘটলো। তো এরপরে সুমিদির মায়ের সাথে ওই লোকটার, মানে যাকে দ্বিতীয়বার বিয়ে করেছিল, তার সাথে কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সুমিদির মা বলে যে আমি তোমার মতো লোকের সাথে সংসার করব না, তুমি আমার মেয়েকে খারাপ জায়গায় বেঁচে দিয়েছে, তোমার মতো খারাপ মানুষ তো আর হয় না, আমি তোমাকে আর বিশ্বাস করি না। তো তখন সুমিদির মা ওই লোকটার থেকে আবার ডিভোর্স নেয় এবং ডিভোর্স নিয়ে উনি আলাদা থাকা শুরু করে। কিন্তু এই যে একটা রেড লাইট এরিয়ার একটা মহিলার কাছে যে বেঁচে দিয়েছিল, এই কথাটা কিন্তু ওই থানা পুলিশ যেহেতু করতে হয়, তো ব্যাপারটা রটে যায়। তো তখন সুমিদির মায়ের মনে হয় যে মেয়েকে এখানে রাখাটা ঠিক হবে না, কারণ এখানে অনেকে জেনে গেছে। তো ওনার যে জ্যাঠা ছিল, তো সেই জ্যাঠা, মানে সুমিদির মায়ের যিনি জ্যাঠা ছিলেন, তো তিনি হরিয়ানায় থাকতেন। তো ওনার সাথে আর কি সুমিদির মায়ের মাঝে মধ্যে কথা হতো। তো সুমিদির মা বিষয়টা জানায় যে আমি কি তোমার বাড়িতে আমার মেয়েটাকে রাখতে পারি, কারণ আমাকে তো কাজ করে খেতে হবে, মেয়েরও ভবিষ্যৎটা আমার উপরে। তো তখন তারা বলে যে ঠিক আছে, আমরা তোমার মেয়েকে রেখে দেবো এবং এখানে কাউকে আমরা কিছু জানাবো না, কিন্তু তোমাকে টাকা দিতে হবে। মানে এটা না বললেও ওর মা দিতই। তো তখন সুমিদির মা এক কথায় রাজি হয়ে যায় এবং সুমিদিকে ওই হরিয়ানায় পাঠিয়ে দেয় এবং সেখানে সুমিদির মা ওনার ওই জ্যাঠা জেঠির যে ফ্যামিলি, তাদের সাথে থাকা শুরু করে। কিন্তু এই জায়গাটায় কিন্তু সুমিদির একটা তীব্র আপত্তি ছিল, কারণ সুমিদি বুঝতে পারতো যে ওনার সেই জ্যাঠা জেঠি তারা কিন্তু সুমিদির মাকে বা সুমিদিকে একেবারেই কটা পছন্দ করে না। যেহেতু সুমিদির মা টাকা পয়সা সমস্ত কিছু প্রোভাইড করে, সেই জন্যই একমাত্র ওরা সুমিদিকে ওখানে রেখেছিল। বাট শুধু রেখেছিল তা কিন্তু নয়, রীতিমতো প্রচুর কাজ করতে হতো। এবং সুমিদির মা সুমিদিকে বলেছিল যে এইটা কিন্তু তোর বাড়ি নয়, মানে এটা কিন্তু শুধুমাত্র তোর মাথার উপরে ছাদ নয়, মাথার উপরে ছাদ আমিও তোকে দিতে পারতাম, আমরা একটা জায়গায় ভাড়া থাকতে পারতাম, কিন্তু তোর সাথে যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনা অনেকে জেনে গেছে, এই বিষয়টা যাতে আর না রটে যায়, এই বিষয়টা যদি বেশিভাবে সবাই জেনে যায়, তাহলে পরবর্তী সময় তোর বিয়ে হতে অসুবিধা হবে। আমি কিন্তু সেই জন্য তোকে, এটা কিন্তু তোর একটা নিরাপত্তার জায়গা, তাই তুই কিন্তু এই বাড়ির প্রত্যেকের মন জুগিয়ে চলবি, তারা যা বলবে যা কাজ করবে তাই কিন্তু তোকে করতে হবে। তুই পড়াশুনো না কর, কোনো অসুবিধে নেই, আমি তো তাড়াতাড়ি ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো, কিন্তু তুই এখানে ভালো করে টিকিয়ে রাখবি, যাতে ওরা তোকে এই বাড়ি থেকে বার করতে না চায়। সুমিদির মা কিন্তু প্রত্যেক মাসে একবার করে আসতো সুমিদির সাথে দেখা করতে, এবং সুমিদির মা টাকা পয়সা ওনার থাকার জন্য যতটা যা খরচা হয় সেটা তো দিতই, এছাড়াও কিন্তু অনেক এক্সট্রা টাকা পয়সাও দিত, যেহেতু ওরা ওনাদের মেয়েকে রেখেছিল। এভাবেই কিছুদিন চলল। তো ওইখানে মানে সুমিদি আর কি যেখানে থাকতো, সেখানে একটা লোকের যাতায়াত ছিল, এক ভদ্রলোক আসতো, তাদের কোনো কাজের জন্য আসতো, এবং ওই ভদ্রলোকের সাথে মাঝে মধ্যে তার ছেলেও আসতেন। এবার যেহেতু ওই বাড়িতেই সুমিদিও থাকতো, তো ওই আসা যাওয়ার দরুন মানে ভদ্রলোকের ছেলে সে সুমিদিকে দেখতো এবং একটা ভালো লাগা তৈরি হয়েছিল। এবং যখন এই ভালো লাগাটা তৈরি হয়, তখন এই ভদ্রলোক জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। তো তখন তারা বলে যে আমাদের এরকম আত্মীয় হয়, তো ওর মা তো দূরে এক জায়গায় নার্সের কাজ করে, তো মেয়েকে কোথায় রাখবে, তাই আমাদের কাছে রেখে গেছে। তো তারা তখন বলে যে আমাদের ছেলের আপনাদের মেয়েকে খুব পছন্দ হয়েছে, যদি আপনারা রাজি থাকেন তাহলে বিয়ে দিয়ে দেবো। এবার যে ছেলেটি সুমিদিকে পছন্দ হয়েছিল, তার সাথে সুমিদির বয়সের ডিফারেন্স ছিল 19 বছর। তো 19 বছরের ডিফারেন্স, কিন্তু মানে ছেলেটারা বড় লোক ছিল। এবার সুমিদির মা যখনই কথাটা জানতে পারে, উনি এক কথায় রাজি হয়ে যায়। তখন কিন্তু সুমিদির খুবই কম বয়স, তখন ওই 18ও হয়নি আর কি, 17 বছর এরকমটা বয়স। তো তখন সুমিদির মা বললো আমার কোনো আপত্তি নেই, আমি মেয়ের বিয়ে দিয়ে দেবো। তো ওনার যে জ্যাঠা জেঠি যাদের বাড়িতে আর কি থাকতো, তো তারা বলেছিল যে মেয়ের কয়েকটা বছর পরেও বিয়ে দিতে পারিস। তো সুমিদির মা বললো যে দেখো, আমার যা অবস্থা তাতে আমার পক্ষে মানে মেয়েকে ওভাবে বসিয়ে রাখাটা একটু অসুবিধে, ওদের যখন পছন্দ হয়েই গেছে তো আমি বিয়ে দিয়ে দেবো।
সুমিদির মা অনেক কষ্ট করে, মানে উনি যা রোজগার করতেন সেটার তো অনেকটা টাকাই এই ফ্যামিলির পিছনেই খরচা হয়ে যেত। বাকি উনি যেটুকু টাকা জমিয়েছিলেন সেখান থেকে সবটা খরচা করেন এবং কিছু ধার বাকি করেও খুব ভালো করে উনি কিন্তু মেয়ের বিয়েটা দিয়ে দেয়। এবং সুমিদি যেটা জানিয়েছিল ভারতীদিকে যে ওনার যে বিয়ে করার খুব ইচ্ছে ছিল সেই সময়, সেটা কিন্তু নয়, কিন্তু পরিস্থিতি ভালো ছিল না এবং এবং সুমিদিকে ওই বাড়িতে অনেক কিন্তু কাজকর্ম করতে হতো, যেটা সুমিদির এক একদিন ভালো লাগতো না। তো সুমিদিও তখন ভাবে যে ঠিক আছে, সম্বন্ধ এসছে, বিয়ে করি, যতই আমার থেকে অনেকটা বয়সের ডিফারেন্স থাকুক না কেন, বিয়ে করে নিই। তো বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে যখন গেল, বিয়ে হয়েছিল ওনার পানিপথ বলে একটা জায়গা, আপনারা হয়তো অনেকেই নামটা শুনে থাকবেন। তো পানিপথে বিয়ে হয়ে যায়। এবার বিয়ে যখন হয় তখন ওনার শ্বশুরবাড়ি হচ্ছে বিশাল ফ্যামিলি। সুমিদির যার সাথে বিয়ে হয়েছিল তার মানে শ্বশুরবাড়ির লোক, মানে একটা গোটা ফ্যামিলি হচ্ছে প্রায় 50-60 জনের। এছাড়া দূরের আত্মীয় তো আছেই। তো উনি ওরকম একটা ফ্যামিলিতে গিয়ে পড়লেন। এবার যেহেতু সুমিদির তখন বয়সটা খুবই কম, তো সাংসারিক বিষয় বুদ্ধি বলুন বা কিভাবে সংসারে চলতে হয়, কে কীরকম মানুষ, সেটা বোঝার মতো বুদ্ধি শুদ্ধি ওনার ছিল না। তো উনি সবাইকে খুব বিশ্বাস করতেন। আর সুমিদির হাজবেন্ড কিন্তু ভালোই ছিল, খারাপ ছিল না, ওনাকে ভালোবাসতো। এবার ওই ফ্যামিলিরই একটা লোক ছিল, যে ওদের ফ্যামিলির মধ্যে একদম কিন্তু কাছের লোকের কথা আমি বলছি। তো সেই লোকটার কিন্তু সুমিদির প্রতি একটা খারাপ দৃষ্টিভঙ্গি ছিল। এবং এই যে সুমিদির মা ডিভোর্সের পরে যার একটা বিয়ে করেছিল, সেখানে যে এরকম একটা ঘটনা ঘটেছিল, এই বিষয়টা কিন্তু সুমিদি বা তার বাড়ির লোক, সুমিদির যে শ্বশুর বাড়ি, সেখানে কিন্তু পুরো বিষয়টা চেপে যায়। কারণ তার মনে হয়েছিল যে এই বিষয়টা জানানোর আলাদা করে তো কিছু নেই। আর যেহেতু সুমিদির মা দূরে থাকতো, দূরে কাজ করতেন, তো তিনি মানে আশেপাশের কারোকে এই বিষয়ে কখনোই বলেনি। শুধুমাত্র ওনার জ্যাঠা জেঠি জানতো, যে কারণের জন্য মেয়েকে ওখানে রেখেছিল। বাট তারাও মনে করেছে যে এই বিষয়টা জানানোর তো কিছু নেই, আমাদের মেয়ের তো কোনো দোষ নেই, মেয়েকে তো বিয়ে করছে। তো ওনারা এই বিষয়টা কিছু জানায়নি। কিন্তু ওই যে বললাম, ওই যে লোকটা ছিল সুমিদি শ্বশুর বাড়িতে, সে সম্পর্কে ওনার আর কি ভাসুর হয়, এবং সে ভাসুরের কিন্তু অনেক বয়স। কিন্তু ওই যে বললাম, তার সে ছোট ছোট কারণে সুমিদির গায়ে হাত দিয়ে কথা বলতো, সুমিদির সাথে ইয়ার্কি মারতো। এবং প্রথম উনি না বিষয়টা বুঝতো না, ভেবেছে ঠিক আছে বড় মানুষ, গুরুজন, এরকম করে কথা বলছে। কিন্তু আস্তে আস্তে যত সময় এগোতে থাকে, সুমিদি বুঝতে পারে যে এই লোকটার ইন্টেনশন ভালো নয়। তো উনি ওনার হাজব্যান্ডকে একবার এই বিষয় হালকা করে আভাস দেয়। তো ওনার হাজব্যান্ড বলছে যে তুমি ভুল বুঝেছো, এরকম কোনো ব্যাপার নয়, উনি খুব হাসি ঠাট্টা মজা করতে ভালোবাসে, তুমি এরকম ভুলভাল ভেবো না। ওনার স্বামী ব্যাপারটা অতটাও পাত্তা দেয়নি। এবারে শ্বশুরবাড়ির এত লোকজন, কেউ কিছু জানে না, কিন্তু একদিন ওই লোকটা যে সুমিদির ওই ভাসুর হয়, সে হঠাৎ করে একদিন সুমিদির কাছে আসে, এসে সুমিদিকে বলে যে আমি কিন্তু সব জানি, তোমার মায়ের আর একটা বিয়ে হয়েছিল, সেখানে তোমার মায়ের বনাবনি হয়নি এবং তোমাকে উনি এক জায়গায় বিক্রি করে দিয়েছিল একটা মহিলার কাছে, সে তোমাকে খারাপ কাজে নামাতো, আমি কিন্তু সবটা জানি। এবার এই কথা যখন সুমিদিকে বলে, সুমিদি হতভম্ব হয়ে যায়। কারণ এই কথা সুমিদি যেখানে ওনার মানে যে জ্যাঠা জেঠির বাড়িতে থাকতো, সেখানেও ইভেন কেউ জানে না, মানে কারোর জানার কথাই নয়, ঘটনাটা অনেক দূরে ঘটেছে। তো উনি তো প্রচণ্ড অবাক, বলছে যে আপনি কী করে জানলেন? তো উনি বলছে আমি তো সেসব বলবো না, কিন্তু আমি যদি এই কথাটা পরিবারের আরও একজন কাউকে বলি, ধরো তোমার স্বামীকে আমি যদি বলে দিই, তাহলে কিন্তু সে তোমাকে একদম দূর করেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এবার এটা শুনে তো সুমিদি বয়স কম, খুব ভয়ও পেয়ে যায়। তো তার হাতে পায়ে ধরতে থাকে যে না, আপনি এরকম কথা বলবেন না, আমার এতে কোনো দোষ নেই, আমার মায়েরও কোনো দোষ নেই, এরকম নানান কথাবার্তা বলে। তো তখন লোকটা ব্ল্যাকমেল করতে থাকে। লোকটা বলে যে ঠিক আছে, তুমি যদি আমার কথা মতো চলো, তাহলে আমি বাড়ির কাউকে কিছু বলবো না। তো এই বলে সে কিন্তু সুমিদির এই অসহায়তার সুযোগ নিতে থাকে এবং একটা মেয়েকে বা একজন মহিলাকে যেভাবে হিউমিলিয়েট করা যেতে পারে, যেভাবে তাকে ব্যবহার করা যেতে পারে, ঠিক সেরকমই কাজকর্ম কিন্তু ওনার সাথে ঘটতে থাকে। এবং সেটা একদিন দুদিন নয়, দিনের পর দিন ঘটতে থাকে। এবং সুমিদির কোনো উপায় ছিল না, উনি কিন্তু মুখ বুজে এই অন্যায়টাকে মেনে নিতে বাধ্য হয়। একটা সময় আসে যখন সুমিদি এই জিনিসগুলো আর মেনে নিতে পারছিল না। তখন উনি বলে যে আপনার যা করার করে নিন, আমি আর এসব সহ্য করব না।
তখন কিন্তু ওই লোকটা এতটাই খারাপ ছিল, সে কিন্তু সুমিদির পুরো শ্বশুরবাড়ির মানে ওনার হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি সবাইকে বলে দেয় যে তোমাদের বাড়ির যে বউ রয়েছে এর মায়ের আর একটা বিয়ে হয়েছিল এবং এই ঘটনা ঘটেছিল। আসলে ওনারা এই ব্যাপারটা লুকিয়েছিলেন ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে উনি জেনে গেছিলেন এবং সেই জানাটাই কিন্তু সুমিদির পক্ষে কাল হয়ে দাঁড়ালো। কথা যখন সবার সামনে আসে তো সুমিদির হাজবেন্ড সুমিদিকে বলে যে তুমি আমাকে একবারও ঘটনাটা বললে না। সুমিদি বলছে যে এটা অনেক দিন আগেকার ঘটনা এবং এই ঘটনার সাথে আমার বা আমার মায়ের আর কোনো যোগাযোগই নেই। বিষয়টা হওয়ার পরে ওই ভদ্রলোকের সাথে আমার মায়ের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এটা নিয়ে আমি তোমাকে সেই জন্য কিছু বলিনি। কিন্তু ওই যে বলে যে সংসারে যখন একবার ভাঙন লাগে তখন কিন্তু সেই অশান্তির আগুনে কিন্তু সবাই জ্বলে। এরপরে শুরু হলো সুমিদির জীবনের একটা অত্যন্ত খারাপ সময়। সুমিদি অনেক হাতে পায়ে ধরে। তো সুমিদির হাজবেন্ড সুমিদিকে যে সংসার থেকে তাড়িয়ে দেয়, বাড়ি ছাড়া করে দেয় তা নয়, কিন্তু ওনাদের সংসারে ওনাদের মধ্যে যে একটা সুসম্পর্ক ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং উঠতে বসতে সুমিদির শাশুড় শাশুড়ি ওনাকে নানান খারাপ কথা বলতে থাকে। এবং সুমিদি যখন চেষ্টা করে সত্যিটা বলার যে ওনাদেরই পরিবারের একজন লোক যে দিনের পর দিন সুমিদির এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করেছে, সে কথা কিন্তু কেউ শুনতেও চায় না। ইভেন ওই ভদ্রলোকের যে স্ত্রী ছিল সেও ব্যাপারটা কিন্তু শোনে না, সেও আমল দেয় না, বলে যে তুমি আমার স্বামীর নামে মিথ্যা কথা বলছো। এবং ওই লোকটা দিনের পর দিন সুমিদির নামে নানান উল্টোপাল্টা কথা বলতে থাকে। তো সুমিদি তখন ভাবে যে আমি কি করব, আমি কি আমার বাড়িতে ফিরে যাব, মায়ের কাছে চলে যাব? মা এত কষ্ট করে আমাকে বিয়ে থা দিল, মানে ওনার মা যে লোকের থেকে টাকা পয়সা চেয়ে চিনতে বিয়ে দিয়েছিল সেই ধার কিন্তু উনি বহুদিন বসে শোধ দিয়েছে। তো সুমিদি না প্রচণ্ড কান্নাকাটি করতো এবং কান্নাকাটি করতে করতে একদিন একটা মানে সময় এলো যখন সুমিদির নামে উল্টো পাল্টা কথা ওই লোকটা বলে। এবং শুধু তাই নয়, লোকটা নাকি এটাও বলেছিল যে সুমিদি নাকি ওই লোকটাকে খারাপ কিছু করার প্রস্তাব দিয়েছিল। এবং এই কথাটা যখন সুমিদি শোনে উনি আর সহ্য করতে পারে না। উনি সেদিন রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং উনি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে আসে কারণ উনি বুঝে গেছিল যে ওনাকে আর ওই বাড়িতে কেউ বিশ্বাস করে না। ইভেন যার হাত ধরে উনি এই বাড়িতে এসেছিল ওনার স্বামী, সেও কিন্তু ওনাকে আর বিশ্বাস করে না। তো সেই দুঃখে কষ্টে উনি বাড়ি ছেড়ে চলে আসে। এবং সুমিদি যেটা করতো সেটা হচ্ছে সুমিদি খুব ভালো রান্না করতে পারতেন, খুব ভালো রান্না করতেন উনি। তো সুমিদি হাজবেন্ড যখন ওনার সাথে ওনার হাজবেন্ডের যখন একটা খুব ভালো সম্পর্ক ছিল, তো ওনার হাজবেন্ড ওনাকে মাঝে মধ্যে হাত খরচার টাকা দিত, বলতো যে তুমি এটা কিনো ওটা কিনো। তো সেই কিছু টাকা এবং সুমিদির মা সুমিদিকে বিয়ের সময় যে গয়নাগাটি দিয়েছিল সেগুলো নিয়ে কিন্তু সুমিদি বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এবং বেরিয়ে এসে সুমিদি সিদ্ধান্ত নেয় যে উনি একা থাকবে। ওনার মা যেরকম একা থাকে, রোজগার করেন, যে জীবন চালায়, সুমিদিও ঠিক করে যে আমিও একাই থাকবো। তো শুরু হয় সুমিদির একার জীবন। উনি ওখান থেকে বেশ অনেকটা দূরে একটা বাড়ি নিয়ে থাকা শুরু করেন। এর মধ্যে সুমিদির মা বিষয়টা জানে, সুমিদি সবটা জানায়। ওনার মা অনেক হাতে পায়ে ধরে শ্বশুর বাড়িতে, কিন্তু সুমিদি বলে যে দেখো ওরা প্রথম কথা শুনবে না, দ্বিতীয় কথা হচ্ছে ওই বাড়ির ওই যে আমার যে ভাসুর হয় সে আমার সাথে এতটাই খারাপ ব্যবহার করেছে এবং সে আমার শ্বশুর শাশুড়ি আমার বরকে এতটাই খারাপ বুঝিয়েছে যে আজকে যদি ওরা আমাকে নিতেও চায় আমি আর ওই বাড়িতে ফেরত যাবো না। তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে, তুমি যদি পারো একা জীবন টানতে আমিও পারবো। তো সুমিদি তখন ওই যে একা থাকা শুরু করলো এবং ইভেনচুয়ালি সুমিদির সাথে সুমিদির হাজব্যান্ডের ডিভোর্সও হয়ে যায়। এরপরে সুমিদির মা সুমিদিকে বলেছিল যে তুই আমার সাথেই থাক, তুই আর একা কেন থাকবি? তো সুমিদি বলে না, আমি আমার জীবনে কিছু করতে চাই, কিছুই তো করতে পারিনি জীবনে, কিন্তু আমার যখন সংসারটাও হলো না, তুমিও যখন এই বয়সেও কাজ করছো, তাহলে আমি নিজেরটা নিজে করব। তো এখান থেকে সুমিদির জীবনের একটা স্ট্রাগল পয়েন্ট শুরু হলো। উনি সেলাইয়ের কাজ করতেন রাতের বেলা, আর দিনের বেলা উনি একটা রেস্তোরাঁয়, ওখানকার একটা রেস্তোরাঁয় রান্নার কাজ নিলেন, কারণ উনি রান্নাবাড়ি খুব ভালো করতে পারতেন, বিভিন্ন ধরনের চাইনিজ, কন্টিনেন্টাল এগুলো উনি রান্না করতেন। এবং যখন উনি আস্তে আস্তে এই কাজ করেন তো ওনার হাতের খাবার এতটাই সুন্দর ছিল, এতটাই সুস্বাদু ছিল যে ওই রেস্তোরাঁয় কিন্তু ওনার খাবার খাওয়ার একটা ডিমান্ড তৈরি হয় এবং ওই রেস্তোরাঁ থেকে ওনার মাইনেও বাড়িয়ে দেয়, বলে যে তোমার জন্য
মানে আমার কাস্টমার বেড়েছে, তুমি আর তোমার হাতের রান্নার সবাই সুখ্যাতি করছে, তো আমরা তোমাকে মানে আরও বেশি স্যালারি দেবো, কিন্তু তুমি আমাদের এখানেই কাজ করো। তো ওই শুরু হলো। এরপরে সুমিদির সপ্তাহে একদিন করে ছুটি থাকতো। তো সেই দিন আবার ওনার মানে উনি এতটাই ভালো রান্না করতেন যে আশপাশে অনেকে জেনে গেছিলো। তো ছুটির দিন আবার ওনার বাড়িতে রান্নার অর্ডার আসতো। তো উনি রান্না করে সবাইকে দিতেন এবং তার বদলে উনি একটা টাকা নিতেন। এই করতে করতে কিন্তু ওনার বেশ নাম হয়ে গেল এবং সুমিদি তখন ভাবলো যে না, অনেক দিন তো এই হোটেলে কাজ করলাম, এবার আমি নিজের কিছু করব। এর মধ্যে সুমিদির মা খুব অসুস্থ হয়ে পড়ে। তো সুমিদি ওনার মাকে ওনার কাছে নিয়ে আসে। এবার শুরু হলো ওনার নিজের একটা আলাদা পথ। উনি কি করলেন, ওনার বাড়িতেই একটা ক্লাউড কিচেন মতো খুললেন এবং সেখানে উনি নাকি মানে তখন তো আর এরকম ক্লাউড কিচেন বা অনলাইন সার্ভিস এরকম কনসেপ্টটা তো ছিল না। যেহেতু ওখানকার আশেপাশের লোকেরা ওনার রান্নার সুনাম করতো, সবাই জানতো যে উনি খুব ভালো রান্না করেন, তো উনি বাড়িতে রান্না করতেন এবং উনি ওনার বাড়ির সামনে একটা বড় হোর্ডিং টানিয়ে রাখতেন যে এই খাবারগুলো পাওয়া যায়। তো উনি এরকম করে প্রচুর অর্ডার পেতেন, বিভিন্ন জন্মদিন আরও ছোটোখাটো অনুষ্ঠানে উনি অর্ডার পেতেন এবং উনি সবাইকে খাবার প্রোভাইড করতেন। এইভাবে মোটামুটি ওনার দিন চলছিল। তো এরকমই একজনের সাথে ওনার খুব ভালো একটা সম্পর্ক, একটা কাস্টমার ছিল। তো সে খুব ভালো হাত দেখতে পারতেন, সেই ভদ্রমহিলা অনেক বয়স্কা এবং তিনি বেসিক্যালি আসামের একজন মহিলা ছিলেন। তো তিনি মানে ওনার থেকে খাবার নিতেন। তো তিনি বলছেন যে একদিন তোর হাতটা দিস, তো আমি দেখে দেবো, আমার তোর হাতটা দেখতে খুব ইচ্ছে করছে। এবার সুমিদি তো জানতো যে উনি অ্যাস্ট্রোলজার, মানে হাত ফাত দেখতে পারে, মানুষকে অনেক কিছু বলতে পারে। তো উনি না অতটা ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি, কারণ উনি যেটা ভারতীদিকে জানিয়েছিলেন যে উনি তখন একটা অন্যরকম মানুষ ছিলেন। উনি মানে জীবনটাকে ছেড়ে দিয়েছিলেন, যে যেভাবে বইছে বুক, মানে ঠিক আছে যেমন চলছে চলবে জীবনে। তখন ওনার কোনো আলাদা করে আশা আকাঙ্ক্ষা পাওয়া এক্সপেকটেশন কিছুই নেই। তো উনি ক্যাজুয়ালি হাত দেখান ওই মহিলাকে। তো ওই মহিলা ওনার হাত দেখিয়ে বলেছিল যে তোর মনটাকে শক্ত কর, তোর মনটাকে শক্ত কর, তোর জীবনে আবার একটা ঝড় আসছে, তুই এমন একজন কাউকে হারাবি যাকে হারিয়ে তুই খুব নিঃস্ব হয়ে যাবি, তোর মনে হবে তোর সব কিছু চলে গেল, কিন্তু তারপরে তোর জীবনে এমন কিছু আসবে, এমন একজন আসবে যে সব কিছু তোকে ভুলিয়ে দেবে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবি তুই। তো মানে পরের কথাটার উনি মানে আর কনসেন্ট্রেট করতে পারেননি। উনি যখনই শুনেছে যে কেউ ওকে হারাবি, তখন একমাত্র ওনার মনে আসে ওনার মায়ের কথা, কারণ ওনার এই পৃথিবীতে নিজের বলতে একমাত্র ওনার মাই ছিল। তো উনি বলছেন যে আপনি কি আমার মায়ের কথা বলছেন? তখন ওই ভদ্রমহিলা বলেন হ্যাঁ, তোর মা আর খুব বেশি দিন বাঁচবে না। কিন্তু সেই সময় ওনার মা কিন্তু স্টেবল ছিলেন, এমন নয় যে খুব অসুস্থ ছিলেন বা কিছু, সেরকম নয়। এবার উনি তো মানে ব্যাপারটা মানে মানতেই পারছে না, যেটা আবার কি। আর তখন সুমিতির ওই মহিলার উপরে এত রাগ ধরে, উনি হাতটা মানে সরিয়ে নেন এবং বলেন যে না না ঠিক আছে, আর দেখতে হবে না। মানে ওনার মনে মনে খুব রাগ হয় যে আমার মায়ের নামে এরকম কথা বললো, এ কেমন মহিলা রে বাবা। ঠিক 2 মাস পরে সব কিছু ঠিকঠাক ছিল। সুমিদি সেদিন একটা ইভেন্টে গেছেন, সেখানে আর কি গিয়ে রান্না করতে হবে, একটা বড় ইভেন্টের আর কি পার্ট ছিলেন উনি। তো হঠাৎ করেই ওনার যে বাড়িওয়ালা সে ফোন করে সুমিদিকে রাতের বেলা, বলছে যে এই তুমি কোথায়? বলছে যে এই তো আমি আর 10-15 মিনিটে বাড়ি ঢুকে যাব, আমি গাড়িতেই আছি, আসছি। বলছে তাড়াতাড়ি এসো, তোমার মায়ের হঠাৎ করে খুব শ্বাসকষ্ট হচ্ছে, আমরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি একবারে হাসপাতালেই চলে এসো। তো যে মুহূর্তে উনি এটা শোনেন, এই ফোনটা পায়, সেই মুহূর্তেই ওনার বুকটা ধড়াস করে ওঠে, কারণ ওনার মনে হয়েছিল যে কিছু তো একটা ব্যাপার আছে। তখন উনি বলেন ঠিক আছে বলে উনি সরাসরি হাসপাতাল পৌঁছয়। গিয়ে দেখছে ওনার মায়ের তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। তো ডাক্তারবাবু বলছেন যে একটা মানে শ্বাসনালীতে যে আর কি শ্বাস নেওয়ার যে ট্র্যাকটা রয়েছে সেখানে একটা ভয়ঙ্কর ইনফেকশন হয়েছে। তার কয়েকদিন আগে ওনার মায়ের হালকা একটু কাশি হয়েছিল, এমন নয় যে খুব বাড়াবাড়ি রকমের সর্দি কাশি, সেটা না, জাস্ট হালকা কাশি হয়েছিল। তো ডাক্তার বলছেন যে ওই কাশি থেকেই একটা বড় ইনফেকশন হয়েছে, সেটা খুব গাড়িয়ে গেছে লাংসের ভিতরে, তো সেই জন্যই শ্বাসকষ্টটা হচ্ছে। তো ডাক্তাররা অনেক চেষ্টা করে, 2 দিন ওনার মা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 3য় দিন উনি মারা যান। ওনার মায়ের এই চলে যাওয়াটা ওনার কাছে কিন্তু একটা ভীষণ বড় শক ছিল। ওনার মাকে হারিয়ে সুমিদি কিন্তু একদম ভেঙে পড়েছিলেন এবং কাজকর্ম মিটে যাওয়ার পরে
ওনার মনে পড়ল সেই মহিলার কথা। তো ওই মহিলা কোথায় থাকতেন উনি জানতেন। তো একদিন কী করেছে, সুমিদি সন্ধেবেলা ওই ভদ্রমহিলার বাড়ি যায় এবং বাড়ির সামনে যেতেই উনি দেখেন যে ওই ভদ্রমহিলা বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। তো উনি হঠাৎ করেই সুমিদিকে দেখে নিজে থেকেই বলছে যে আমি জানতাম তুমি আজকে আসবে আমার কাছে। তো সুমিদি বলছে, আপনি কি করে জানতেন যে আমি আপনার কাছে আজকেই আসবো? তখন বলছেন, আমি সবই জানি, তুমি বাড়ির ঘরের ভিতরে এসো। তো যেই মুহূর্তে সুমিদি ঘরের ভিতরে গেছে, গিয়ে দেখছে যে ওনার ঘরের ভিতরে মানে প্রচুর সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, ঠাকুরের আর কি বিভিন্ন রকমের ছবি, সব কিছু দিয়ে সাজানো, খুব সুন্দর একটা খুব পজিটিভ পরিবেশ। তো সুমিদির না মনে খুব রাগ হচ্ছিল এই মহিলার উপরে, যে উনি সেদিন আমাকে কেন এই কথাটা বলল। উনি যদি এই কথাটা হয়তো না বলতেন তাহলে হয়তো আমার সাথে এই ঘটনাটা ঘটতো না। মনে মনে একটা রাগ, একটা কষ্ট সব হচ্ছিল এবং সদ্য মাকে হারিয়েছেন তার একটা বিশাল যন্ত্রণা সুমিদির মধ্যে কাজ করছে। কিন্তু যে মুহূর্তে সুমিদি ওই ভদ্রমহিলার ঘরে গিয়ে বসে, ওই পরিবেশে ওনার না মনটা কীরকম যেন শান্ত হয়ে গেল এবং উনি যে ভেবেছিলেন যে আমি ভদ্রমহিলার সাথে দেখা হলে তাকে অনেকগুলো কথা বলবো, অনেক কিছু মানে অনেক মনে ওনার রাগ হচ্ছিল, সে সব কিছু যেন জল হয়ে গেল। তো ওই মহিলা তখন সুমিদিকে দেখে বলছে যে আমি জানি তুমি আমার এখানে এসেছো, এখানে এসে বসেছো, তোমার মনে খুব শান্তি লাগছে। তো তখন সুমিদি বলে, হ্যাঁ আমার সত্যিই শান্তি লাগছে। তো তখনই ভদ্রমহিলা বলে যে দেখো, আমি সকলের হাত দেখি ঠিকই, কিন্তু সত্যি বলতে কি আমি হাত দেখি না, আমি মানুষের কপাল দেখে বলে দিতে পারি। মানে একটা মানুষ আমার সামনে এসে যদি দাঁড়ায়, তার মুখ দেখে, তার কপালের বিভিন্ন চিহ্ন দেখে আমি বলে দিতে পারি যে তার জীবনে কি ঘটতে চলেছে এবং তার জীবনে কি ঘটে গেছে। তো ওই মহিলা তখন সুমিদিকে বলে যে আমি যখন তোমাকে প্রথম দেখি আমি বুঝতে পেরেছিলাম যে তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তোমার জীবনের উপর দিয়ে, তোমার শরীরের উপর দিয়ে অনেক নির্যাতন, কষ্ট গেছে। তো সেই জন্যই আমি তোমাকে কথাটা বলেছিলাম এবং আমি এটাও জানতাম যে তুমি তোমার মাকে হারিয়ে আমার কাছে একদিন আসবে এবং সেটা আজকেই আসবে। তখন এই মহিলা বলছেন যে তোমাকে আমি একটা মন্ত্র দেব, এই মন্ত্র কিন্তু আমি সবাইকে দিন এবং এই মন্ত্র কিন্তু সবার জন্য নয়ও। মানে মা দুর্গা, মানে শেরোয়ালি মা দুর্গা, আমরা যে নামেই তাকে ডাকি না কেন, মায়ের তো অনেক রূপ এবং এক এক রূপের মাহাত্ম্য এক এক রকম। এবং মাকে আমরা সকলের নিজের সন্তান মতো করে আমরা মাকে ডাকতেই পারি, কিন্তু মায়ের এক একটা রূপ এমন শক্তি রয়েছে, সেই শক্তি এতটাই প্রখর হয় যে সাধারণ মানুষের পক্ষে সেই শক্তিকে মানে প্রত্যক্ষ করা একেবারেই সম্ভব নয়। তো সেই জন্য যারা ধরুন গুরু হয় বা যারা মন্ত্র দিয়ে থাকেন, তারা কিন্তু তাকেই সেই মন্ত্র দেন যে সেই মন্ত্রটি উচ্চারণ করার যোগ্যতা রাখে, যার পক্ষে সেই প্রবল শক্তিকে ফেস করার মতো, সেই প্রবল শক্তিকে ধারণ করার মতো ক্ষমতা থাকে। সেই শক্তি কিন্তু তার কাছেই যায়, নচেত কিন্তু অন্য কারোর কাছে যায় না। যে যতটা বহন করতে পারবে তাকে কিন্তু ঠিক ততটাই দেয়া হয়। এবার ওই মহিলা তখন সুমিদিকে বলে যে আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি তোমার মধ্যে একটা অসীম ক্ষমতা আছে এবং তোমার এই দুঃখ কষ্ট সব দেখবে একটা দিন সব মলিন হয়ে যাবে। এই বলে উনি বলেন যে তুমি কি এই মন্ত্র নিতে প্রস্তুত? এবং সেই সময় সুমিদি একটা এমন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেছিলেন যে ওনার না মানে আর কোনো কিছু ভালো লাগছিল না। উনি তখন আর কিছু চিন্তা করেননি, কিছু ভাবনা করেননি, শুধু বলেন যে আপনি আমায় মন্ত্র দিন। আমি শেরওয়ালি মাকে মানি, নবরাত্রির সময় আমি পালন করি, হয়তো সেভাবে আমি অনেক অনেক পুজো আর্চা করা, অনেক নাম গান করা, সেগুলো হয়তো আমি জীবনে করতে পারিনি, কিন্তু আমি যেরকম মানুষ, আমি কি মায়ের সেই মন্ত্র নিতে পারবো? মাকে আমায় এতটা দয়া করবেন? তো তখন ওই সুমিদিকে ওই মহিলা বলেন যে তুমি খুব পবিত্র, তুমি নিজেকে একদম খারাপ ভেবো না, তুমি খুব ভালো, খুব পবিত্র, তুমি একটা ভালো মনের মানুষ, তুমি পারবে। এই বলে মা চণ্ডীর একটা মন্ত্র দেয়, যে মন্ত্রটা কিন্তু গুহ্য মন্ত্র। এই মন্ত্র কিন্তু মানে সাধারণত কোনো মানুষ পাঠ করে না বা কোনো পুজো আর্চার সময়, মানে সাধারণ যে পুজো আর্চা হয় বা সাধারণভাবে আমরা বইতে যে মন্ত্রগুলো পাই, এই মন্ত্র কিন্তু সেই মন্ত্র নয়, এটা একটা গুহ্য মন্ত্র। এবং এই মন্ত্র কেবলমাত্র কোনো গুরুদেব, একজন সিদ্ধ গুরুদেবই কিন্তু যাকে শিষ্য হিসেবে নিযুক্ত করে বা যাকে শিষ্যত্ব যে তার গ্রহণ করে, তাকেই কিন্তু একমাত্র এই মন্ত্র দিতে পারে। এবং ওটাও বললাম যে এই মন্ত্র কিন্তু যাকে তাকে দেয়া যায় না, গুহ্য মন্ত্র, সেই জন্যই এগুলোকে গুহ্য মন্ত্র বলা হয়।
আপনারাও হয়তো শুনে থাকবেন যে কিছু কিছু মায়ের মন্ত্র আছে, মায়ের যেমন অনেক সখী থাকে যাদের মধ্যে ডাকিনী, যোগিনী, আরও এরকম অনেক আছে। তো এইরকমই মা চণ্ডীর একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র আছে, যেটা গুহ্য মন্ত্র। তো সেই মন্ত্র ওনাকে বলে এবং ওনাকে একটা জায়গায় লিখেও দেয়। উনি বলেন যে তুমি এই মন্ত্র প্রত্যেক দিন চেষ্টা করবে অন্তত 108 বার পাঠ করার, এবং আমি জানি যে এই মন্ত্রই একমাত্র পারে তোমাকে বেঁধে রাখতে, তোমার জীবনটা নালে বয়ে যাবে। আর এই মন্ত্র যদি তুমি প্রত্যেক দিন 108 বার করে পাঠ করতে পারো, মা কিন্তু তোমার সাথে সবসময় আছে, এমনিতেও আছে, আর মা কিন্তু তোমাকে কিছু আর খোয়াতে দেবে না। তুমি জীবনে অনেক কিছু পাবে, তোমার অনেক উন্নতি হবে। দেখবে একটা সময় আসবে, আমি যেমন সেদিন তোমায় বলেছিলাম যে তোমার জীবনে কেউ একজন আসবে যে তোমার সমস্ত দুঃখ কষ্ট সব ভুলিয়ে দেবে। তো তখন না সুবিধি প্রচণ্ড কেঁদে ফেলে বলছে যে আমি কাউকে চাই না, আমি শুধু আমার মাকে ফেরত চাই। তখন ওই ভদ্রমহিলা বোঝান যে দেখো, আমরা তো মানুষ, আমাদের তো একটা মানব দেহ আছে। তো মানব দেহ যখন থাকে, মানব দেহ নিয়ে যখন কেউ জন্মায়, তখন তার জীবনে মৃত্যু দিনটাও আসবে। তুমি এটাকে মেনে নাও। তোমার মাও জীবনে অনেক কষ্ট করেছেন, যদি এরপরেও বেঁচে থাকতেন হয়তো উনি আরও কষ্ট পেতেন। তাই তোমার মাকে আমাদের এই মাই নিয়ে নিয়েছেন, তুমি দুঃখ পেও না। তোমার যখন মনে হবে যে তোমার মাকে দেখতে ইচ্ছে করছে, তুমি এই মন্ত্রটা পাঠ করবে এবং পাঠ করে রাতের বেলা চোখটা বন্ধ করবে, দেখবে তুমি তোমার মাকে দেখতে পাবে। তো এইরকম অনেক কথাবার্তা হয় এবং সুমিদি তারপর বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে সেদিন থেকেই কিন্তু সুমিদি ওই গুহ্য মন্ত্র 108 বার পাঠ করা শুরু করে। এবং সুমিতি যেটা ভারতীদিকে জানিয়েছে যে এই মন্ত্র এতটা শক্তিশালী মন্ত্র, মানে এই মন্ত্র তো প্রথম কথা তো যে কেউ পায় না, কিন্তু যদি কাউকে কোনো গুরু দেন এই মন্ত্র, তার জীবন সত্যি সত্যি নাকি তার জীবন পাল্টে যায়। যে মা দুর্গার যে কি প্রবল আশীর্বাদ, কি প্রবল যে তিনি দয়াময়ী, করুণাময়ী, এবং তার যে শক্তি কি, সেটা দিয়ে সব কিছু করা সম্ভব, যেটা হয়তো আজকের ডেটে মনে হয় যেটা অসম্ভব। সেই সময় কিন্তু সুমিদির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানসিক অবস্থা খারাপ হয়ে গেছিল, শারীরিক কিছু সমস্যা চলে এসেছিল, ফিনান্সিয়ালি উনি অনেক ডাউন হয়ে গেছিলেন, কারণ উনি যা রোজগারপাতি করেছিলেন সেটা অনেকটাই তার মায়ের চিকিৎসা খাতে খরচা হয়ে গেছিল। সব দিক থেকে ওনার জীবনের আর কোনো কুল কিনারা ছিল না, এবং ওনার ওই রান্নাবাড়ি করতে আর ইচ্ছে করতো না। কিন্তু যাই হোক, পেট চালাতে হবে সংসারটাকে, যাই হোক একটা মানুষ বেঁচে থাকলে তার তো একটা দৈনন্দিন খরচা থাকে। তো উনি শুধুমাত্র মন দিয়ে মাকে ডাকতেন, ওই মন্ত্র পাঠ করতেন, আর যার জীবিকা নির্বাহ করার জন্য ওই রান্নাটা উনি করতেন বাড়িতে। তো এরকমই একদিন হঠাৎ করেই ওনার ওখানে, মানে ওনার যে বাড়িটা ছিল যেখানে আর কি উনি ভাড়া থাকতেন, ঠিক তার পাশে একটা উনি কাঠ মতো করেছিলেন। সন্ধ্যের পরে এবং দুপুরবেলা উনি ওখানেই, মানে ওনার যে কী খাবার দাবার পাওয়া যায় সেগুলো উনি ওখানেই লিখে রাখতেন। তো ওখানেই একটা লোক আসে। লোকটি একটু বয়স্ক, মানে ওই রকমই হবে, ওনার থেকে প্রায় 14-15-16 বছর হয়তো বেশি বয়স, কিন্তু অসম্ভব স্মার্ট লোকটা। তো সেই লোকটা আসে এবং লোকটা এসে মানে খুব ক্লান্ত তাকে দেখাচ্ছে। তো সে বলছে যে আমার শরীরটা ভালো নেই, আমি এখানে নতুন এসেছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটুখানি সিম্পল অথচ টেস্টি খাবার বানিয়ে দিতে পারবেন? তো উনি ওনার মতো করে মানে বানিয়ে দেয়, বলে যে আমার খাবার এটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না, অনেক রকম কিছু বলে লোকটা। তো উনি সুমিদি খুব ভালো করে মন দিয়ে রান্নাটা করে, এবং সেদিন অনেক দিন পরে সুমিদি মানে মন দিয়ে রান্না করেছে। মানে রান্না উনি রোজই করতেন, কিন্তু মনটা খুব খারাপ থাকতো, তো সেদিন উনি খুব সুন্দর করে পরিপাটি করে রান্না করেন, এবং সেই রান্না খেয়ে ভদ্রলোকের ভীষণ ভালো লাগে। এবং উনি এখানে একজন ওনার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন, অ্যাকচুয়ালি উনি বিদেশে থাকেন। তো যে কদিন এখানে ছিলেন সুমিদির সাথে বেশ ভালো কথাবার্তা হয়, সুমিদির থেকে রোজ খাবার নিতেন, খেতেন। তো একটা ফোন নাম্বার নিয়েছিলেন যে আমার যখন যেটা দরকার হবে আমি আপনাকে ফোন করে বলে দেবো, তারপরে আমি এসে নিয়ে যাব। সেই খাতি আর কি ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। তো এরকম করে সুমিদির সাথে বেশ একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারপরে ভদ্রলোক আবার বিদেশ চলে যায়, কিন্তু লোকটা বিদেশ চলে গেলেও সুমিদির সাথে ফোনে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, মানে রোজই ফোন করতো। মানে আগে খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কথাবার্তা হতো, তো তারপর থেকে টুকটাক বন্ধুর মতো কথা হওয়া শুরু হয়। এভাবে মোটামুটি 6-7 মাস চলে, এবং এই 6-7 মাস কথাবার্তা বলার পরে সুমিদির প্রতি ওই ভদ্রলোকের একটা দুর্বলতা জন্মে যায়, এবং তিনি একদিন ফোন করে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে বিয়ে করবে? দেখো আমার
মা বাবা উভয়ই মারা গেছে, আমার এক দিদি আছে, তারও বিয়ে হয়ে গেছে, আমি একা একা বাইরে বিদেশে থাকি, আমার মুম্বাইতে ফ্ল্যাট আছে, তো তুমি কি আমাকে বিয়ে করবে? একদম ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দেয়। তো সুমিতি তো বুঝতে পারছে না কি বলবে। সুমিতি বলে যে দেখুন, আমার তো এই ব্যাপার, আমার জীবনের ব্যাপার এই, আপনি হয়তো পুরোটা জানেন না, আমার পক্ষে এই সমস্ত বিয়ে থার মধ্যে আর জড়ানো সম্ভব নয়, আপনি আমাকে আর ফোন করবেন না। এই বলে সুমিতি ফোনটা রেখে দেয়। কিন্তু ওই যে বলেন যে বিধাতা কিছু জিনিস লিখে রাখেন, ভগবানের কোনো ইচ্ছে একটু অন্যরকমেরই হয়, ভগবান যেটা চায় সেটাই হয়। আমরা হয়তো অনেক কিছু ভাবি, কিন্তু আদতে সেটাই হয় যেটা ভগবান চান। তো ভগবান এরকমই কিছু একটা ভেবেছিলেন। এবার যতই সুমিতি ফোন রেখে দিক না কেন, লোকটা কিন্তু মাঝে মধ্যেই ফোন করতো, এবং সুমিতিকে কখনো বলতো না যে আমি আপনাকে বিয়ে করবো, আপনি আমাকে বিয়ে করুন, বলতো না। জাস্ট খোঁজ খবর রাখতো যে আপনি খেয়েছেন কিনা, আপনার শরীর ঠিক আছে কিনা। তো আস্তে আস্তে সুমিতি বুঝতে পারে যে এই ভদ্রলোক অন্যান্য মানুষের মতো নয়। এই মানুষটা আমাকে বারবার বিয়ের প্রস্তাব দিয়েছে ঠিক, কিন্তু বারবারই যে আমাকে সে কথাই বলছে, সে কিন্তু না, আমার কথা জিজ্ঞেস করছে, আমি খেয়েছি কিনা, আমি ভালো আছি কিনা, সেই বিষয়ে কথা বলছে। তো কোথাও সুমিতিরও মনে হয় যে এই মানুষটা হয়তো আর 5টা মানুষের থেকে একটু আলাদা। আস্তে আস্তে সুমিতিরও মন ঘুরে যায়, এবং আবার লোকটি আসে 1 বছর পরে, এবং সুমিতিও তখন মনে করে যে সুমিতির মনেও একটাই মানুষটার প্রতি ভালোবাসা জন্মে গেছে। তো এরপরে সুমিতির সাথে ওনার একটা সম্পর্ক হয়, এবং সুমিতির ওনার দিদির সাথে দেখা করে, ওই ভদ্রলোককে ওনার দিদির সাথে দেখা পরিচয় করিয়ে দেয়। তো ওনার দিদিরও কিন্তু ওনাকে খুব ভালো লেগে যায়, সুমিতিকে ভালো লেগে যায়। এবং তারপরে মুম্বাইতে খুব বড় করে একটা গ্র্যান্ড রিসেপশন পার্টি, শুধু আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব নিয়ে একটা রিসেপশন হয়, এবং তার মধ্যে থেকে ওনাদের মানে কোর্ট ম্যারেজটা, রেজিস্ট্রি ম্যারেজ যেটাই বলি না কেন, সেটা হয়ে যায়। এবং তার আগে সুমিতিকে ওই ভদ্রলোক একটা কথা বলেছিল, যেটা শুনে সুমিতির একটু প্রথমে মানে খারাপ লেগেছিল, কিন্তু তারপরে সুমিতি সেটাকে মানিয়ে নেন। সুমিতি বলে, মানে সুমিতিকে আর কি ওই লোকটা বলেছিল যে দেখো, আমি তোমাকে সত্যি খুবই ভালোবাসি, তবে বিয়ের আগে তোমাকে আমি একটা কথা জানাতে চাই, যেটা আমার মনে হয় তোমার খুব ভালো করে জেনে নেওয়া উচিত। যদি তুমি রাজি থাকো এরপরে, তবেই কিন্তু তুমি এই বিয়েটায় রাজি হও। তো তখন সুমিতি জিজ্ঞেস করে কি ব্যাপার? তো তখন ওই ভদ্রলোক বলে যে আমি না কোনোদিনও বাবা হতে পারবো না, মানে আমার ভিতরে কিছু সমস্যা আছে, সেজন্য তুমি কোনোদিন মা হতে পারবে না, আমিও বাবা হতে পারবো না, এবং আমাকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমিও কিন্তু কোনোদিনও সেই অর্থে মাতৃত্বের স্বাদ পাবে না। তবে তুমি যদি চাও আমরা কাউকে অ্যাডাপ্ট নিতে পারি, বা কোনো বাচ্চাকে আমরা নিজেদের কাছে এনে মানুষ করতে পারি, যেটা তোমার ইচ্ছে। তো এটা শুনে সুমিতির একটু প্রথমে দুঃখ হয়, একটু কষ্ট হয়, তারপরে কিন্তু সুমিতি মানুষটাকে ভালোবেসে ফেলেছিল যেহেতু, উনি তাকে বিয়ে করে। এবং সেই ভদ্রলোক সুমিতিকে বলে যে তুমি এখানে কাজ করছো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার আরও অনেক কিছু এক্সপ্লোর করা উচিত। তো ওই ভদ্রলোকই সুমিতিকে ওই বেকিংয়ের জন্য, মানে মুম্বাইতে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে যেখানে বেকারি প্রোডাক্ট কীভাবে বানাতে হয় সেগুলো শেখায়। তো ওখানে সুমিতিকে ভর্তি করে, সুমিতি খুব ভালোভাবে শেখেন, এবং সুমিতিকে তারপরে ওই ভদ্রলোকই ওই ক্যাফেটা বানিয়ে দেন। ওনাদের খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। ওনারা মানে ওনার স্বামী ওনাকে ওই যে ক্যাফেটা মুম্বাইতে এখনও রয়েছে, সেই ক্যাফেটা উনি আর কি ব্যাপারটা মানে জায়গাটা কিনে ক্যাফেটা ওনাকে দেন, এবং উনি ভিতরটা নিজে হাতে সাজিয়েছিলেন সুমিতি। খুব ভালো সম্পর্ক চলছিল। এদিকে সুমিতির যে আধ্যাত্মিক যে একটা জীবন ছিল, যেখানে সুমিতি ওই মন্ত্র পাঠ করতেন, জপ করতেন, প্রত্যেক দিন উনি 1,500, 2,000, 5,000 জপ করতেন, এবং ওনার স্বামী কিন্তু এই বিষয়টাকে খুব রেসপেক্ট করতো। সেই সময়টা উনি ঘরের বাইরে থাকতেন, একদম নিজের মতো স্পেস দিতেন। কিন্তু এই ক্যাফে যখন সুন্দরভাবে শুরু হলো, আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করলো, সেই সময় আবার সুমিতির জীবনে কিন্তু একটা বিশাল বড় ঝড় এলো। হঠাৎ করেই কিন্তু সুমিতির স্বামী মারা গেলেন। কোনোখানে কিছু ছিল না, হঠাৎ করেই শরীর খারাপ হয়, হসপিটালাইজডও করা হয়, হসপিটালে চিকিৎসাও চলে, বাড়ি আনা হয়। তার একদিন পরে উনি হঠাৎ করেই মারা যান। এবং সুমিতিকে একটা কথাই মারা যাওয়ার সময় নাকি বলেছিল যে তুমি কিন্তু ভেঙে পড়ো না, তুমি যে স্বপ্ন দেখেছো, তুমি এত ভালো সুন্দর করে ক্যাফে চালাও, এত সুন্দর সুন্দর তুমি বেকারি আইটেম বানাও, তুমি কিন্তু এগুলো বন্ধ করো না, তুমি আমার শোকে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেও না কিন্তু কোথাও, তুমি ক্যাফেটাকে ভালো করে চালিও। তো ওনার সেই দুঃখ, সেই কষ্টকে বুকে নিয়েই আজও কিন্তু ওই ভদ্রমহিলা ওই ক্যাফেটা চালান। উনি বলেন যে আমার বাড়িতে যেতে ভালো লাগে না,
আমি বাড়িতে যাই, গিয়ে আমি আবার এই কাজ করতেই প্রয়োজনে, মানে আমি দিনে হয়তো সারাদিনে হয়তো আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমোই। আমি ঘুমোতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তো এই কথাগুলো যখন ভারতীদিকে বলে, ভারতীদির চোখ দিয়ে দরদর করে জল পড়ে যে একটা মানুষের মনে এত দুঃখ, এত কষ্ট, অথচ মানুষটাকে দেখে তো একটুও বোঝা যায় না। এবং সুমিদির পড়াশুনো খুব বেশি নয়, বাট উনি নিজেকে এতটা আপগ্রেড করেছিলেন, ওনার স্বামী ওনাকে এতটা সাহায্য করেছিলেন, এতটা গ্রুম করেছিল যে ওনার কথাবার্তা, ওনার ইংলিশ বলা সব কিছু একদম পারফেক্ট। মনেই হবে না যে উনি একটা সময় জীবনে এতটা কষ্ট করেছেন, এই রকম সময়ের মধ্য দিয়ে গেছেন। তো সত্যি মায়ের আশীর্বাদে উনি জীবনে অনেক কিছু পেয়েছেন, কিন্তু হয়তো অনেক কিছু হারিয়েওছেন। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন। আর ভারতীদিকেও অনেক ধন্যবাদ ওনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও এই মেলটা করার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।